প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উইক 12 লেকচার 1 নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা দেখব 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল আর্কিটেকচার। 8086 মাইক্রোপ্রসেসরকে দুটি সেপারেট ফাংশনাল ইউনিটে ভাগ করা হয়ে থাকে। একটিকে বলা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, আরেকটিকে বলা হয়ে থাকে এক্সিকিউশন ইউনিট। মূলত বাস ইন্টারফেস ইউনিট মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেচ করা, ডাটা রিড করা এবং ডাটা রাইট করার সাথে জড়িত। অন্যদিকে এক্সিকিউশন ইউনিট আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার সাথে জড়িত। আমরা যদি 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল আর্কিটেকচার দেখি, সেটা অনেকটা এরকম। এখানে আমাদের গ্রিন কালারের কম্পোনেন্ট গুলো হচ্ছে এক একটা রেজিস্টার, যেটা মূলত আমরা ডাটা স্টোর করে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। রেড কালারের কম্পোনেন্ট গুলো হচ্ছে আমাদের লজিক গেট, যেগুলোর মাধ্যমে আমরা অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন গুলো পারফর্ম করে থাকি। এছাড়া আমাদের ইয়েলো কালারের যে কম্পোনেন্ট গুলো রয়েছে, এরা হচ্ছে আমাদের মূলত কন্ট্রোল সিগন্যাল জেনারেট করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর সবশেষে ব্লু কালারের যে কম্পোনেন্ট গুলো রয়েছে, এরা হচ্ছে সিস্টেমের বাস। মূলত এই সিস্টেম বাসের মাধ্যমে আমরা একাধিক কম্পোনেন্টের মধ্যে একে অন্যের সাথে ডাটা আদান প্রদান করে থাকি। 8086 মাইক্রোপ্রসেসরের 4টা সেগমেন্ট রেজিস্টার রয়েছে। এটা হচ্ছে কোড সেগমেন্ট রেজিস্টার, ডাটা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার ও এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার। স্ট্যাক সেগমেন্ট রেজিস্টারটি মূলত আমাদের মাইক্রোপ্রসেসরের কোডিং এ যে স্ট্যাক মেমোরি ইউজ করা হয়ে থাকে, সেই স্ট্যাক মেমোরিকে ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যাক অপারেশন হচ্ছে পুশ আর পপ, এই ধরনের অপারেশনের সাথে এই স্ট্যাক সেগমেন্ট রেজিস্টারটি জড়িত। নেক্সট হচ্ছে আমাদের ডাটা সেগমেন্ট রেজিস্টার। মূলত হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন করলে সেই ভেরিয়েবল গুলো আমাদের ডাটা সেগমেন্টে সেভ করা হয়ে থাকে। অনেক সময় ডাটা সেগমেন্ট দিয়ে আমাদের পুরো কাজ শেষ করা যায় না, তখন এক্সট্রা মেমোরি হিসেবে আমরা এক্সট্রা সেগমেন্ট রেজিস্টারকে ব্যবহার করতে পারি। নর্মালি স্ট্রিং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের এক্সট্রা সেগমেন্টকে ব্যবহার করা হয়ে থাকে। এখন আসি যে আমরা বাস ইন্টারফেস ইউনিটের ফিজিক্যাল অ্যাড্রেস আমরা কিভাবে কম্পিউট করব। মূলত হচ্ছে আমরা যে সেগমেন্ট রেজিস্টার গুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে 16 বিটের, কিন্তু আমাদের মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 20 বিটের। তাহলে আমাদের ইন্টারনালি 16 বিটকে 20 বিটে কনভার্ট করতে হয়। এই কনভার্সনটা বা ক্যালকুলেশনের কাজটা আমরা কিভাবে করব, এখন আমরা সেটা দেখব। মূলত হচ্ছে আমাদের অ্যাড্রেস গুলো আসে কোড সেগমেন্ট রেজিস্টার এবং ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার থেকে। এখন হচ্ছে আমাকে যদি ডাটা দেওয়া থাকে, বেসিক্যালি এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, এই দুটো ভ্যালু যেটা আমাকে দেওয়া আছে। এখানে বাম পাশের ভ্যালুটি আমার কোড সেগমেন্টের ভ্যালু, ডান পাশের ভ্যালুটি হচ্ছে আমার ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু। তোমরা জানো সবাই যে 2^4 মানে হচ্ছে 16। দ্যাট মিনস হচ্ছে আমাকে যে ডাটাটা দেওয়া আছে, যে হেক্সাডেসিমাল ডাটাটা দেওয়া আছে, এর প্রতিটা ডিজিট, দ্যাট মিনস এটা একটা ডিজিট হেক্সাডেসিমালের, প্রতিটা ডিজিট হচ্ছে 4 বিটের ডাটা। এখানে যে 4, এই 4-এর জন্য প্রতিটা ডিজিট হচ্ছে 4 বিটের ডাটা। দ্যাট মিনস এখানে আমার হেক্সাডেসিমালের একটা ডিজিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে বাইনারিতে 4টা বিট লাগবে। এটা একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে বেসিক্যালি হচ্ছে এখানে আমাদের কাছে 16 বিট ডাটা রয়েছে। এটা হচ্ছে কোড সেগমেন্টের। সেম ভাবে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টারের আরো 16 বিট ডাটা রয়েছে। আমরা এখান থেকে কিভাবে আমাদের 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেসটি ক্যালকুলেট করতে পারি, সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের কাছে যে ডাটাটি দেওয়া আছে, ধরে নিই আমাদের কোড সেগমেন্টের ডাটাটি হচ্ছে 456A, এটা দেওয়া আছে আমাদের কাছে। এটা হচ্ছে 16 বিটের। আমাদেরকে যেটা করতে হবে 20 বিটে কনভার্সনের জন্য, আগে এটাকে হচ্ছে 4 বিট বামে শিফট করতে হবে।
তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লেফট শিফট করা। 4 বিট করার মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে একটা নতুন হেক্সাডেসিমাল ডিজিট আসবে। তাহলে বামে শিফট করা মানে হচ্ছে ডান পাশে আমরা একটা 0 অ্যাড করব। দেখো এই কাজটি তোমাদের এখানে করা হয়েছে, লাস্টে একটা এক্সট্রা 0 অ্যাড করা হয়েছে। তাহলে যেহেতু হেক্সাডেসিমাল ডিজিট 4 বিটের, তাহলে লাস্টে একটা হেক্সাডেসিমাল ডিজিট 0 অ্যাড করা মানে এক্সট্রা 4 বিট ডাটা অ্যাড করা। তাহলে এই কাজটি আমাদের প্রথম কাজ। এখন আমাদের যে ডাটাটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে 20 বিটের। এবার তোমাদের যেটা করতে হবে, তোমাকে ইনস্ট্রাকশন পয়েন্টারে যে ডাটাটি দেওয়া আছে এখানে হচ্ছে 1620, এই ডাটাটিকে তোমার উপরে শিফট করা ডাটার সাথে যোগ করতে হবে। তাহলে তুমি যে রেজাল্টটা পাবা সেটাই হচ্ছে তোমার ফাইনাল ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে আমরা যদি যোগ করি, এখানে হচ্ছে 0, আমরা জানি a মানে হচ্ছে 10, তার সাথে 2 যোগ করলে আমরা পাচ্ছি 12, 12 মানে হচ্ছে হেক্সাডেসিমালে c, তাহলে আমরা পাবো এখানে c। সেম ভাবে 6 6 যোগ করলে আমরা পাচ্ছি 12, এটা মানে হচ্ছে হেক্সাডেসিমালে c, আমরা এখানে 6 এর এখানেও পাবো c। 5 আর 1 কে যোগ করলে হচ্ছে 6, লাস্টে হচ্ছে 4। তাহলে এটা হবে আমাদের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে আমি যদি তোমাদের ক্যালকুলেশনটা দেখাই, যে দেখো এটা হচ্ছে আমাদের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস। এখানে আমাদের যদি আমরা স্পেসিফিক্যালি বলি, এই ডাটাটাকে বলা হয় সেগমেন্ট, আর ইনস্ট্রাকশন পয়েন্টারে যে ডাটাটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় অফসেট। তাহলে যখন আমি তোমাদের ফিজিক্যাল ক্যালকুলেশন করতে চাই তখন হচ্ছে আমাকে সেগমেন্ট ডাটা প্রোভাইড করতে হবে, এট দ্য সেম টাইম আমাকে অফসেট ডাটা প্রোভাইড করতে হবে। তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তোমাদের আশা করি ক্লিয়ার হবে। তাহলে 4 বিট লেফট শিফট করা আর এটাকে হেক্সাডেসিমাল 10 দিয়ে গুণ করা, এই দুটা জিনিস সেম মিনিং করে। লাস্টে এইচ দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল অপারেশন। তাহলে তুমি যদি কোনো ডাটাকে 4 বিট শিফট করতে চাও, তোমাকে যেটা করতে হবে সেগমেন্ট অ্যাড্রেসের সাথে 10 হেক্সাডেসিমাল গুণ করতে হবে। তাহলে এই গুণফল তুমি যেটা পাবা সেটাই হচ্ছে তোমার 4 বিট শিফট করা অ্যাড্রেস। এর সাথে তুমি আইপি রেজিস্টারের অফসেট অ্যাড্রেসটা যোগ করে দিবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে তোমাকে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া আছে, দ্যাট মিন্স হচ্ছে 20 বিটের ডাটাটা প্রোভাইড করা আছে, এবং তোমাকে সেগমেন্ট এবং অফসেট আকারে ডাটাটাকে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। দুটা সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, এটা হচ্ছে সেগমেন্ট 1, সেগ 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এটা হচ্ছে সেগমেন্ট 2। তাহলে তোমাকে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে এবং দুটা সেগমেন্ট ভ্যালু দেওয়া আছে, তোমাকে মূলত হচ্ছে অফসেট ভ্যালুটাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখলাম সেটা হচ্ছে সেগমেন্টের সাথে 10 গুণ করতে হবে, তার সাথে অফসেট যোগ করতে হবে। তাহলে আমরা যদি আমাদের যে সেগমেন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে এটার সাথে 10 গুণ করি, তাহলে হচ্ছে আমরা এই ডাটাটা পাবো। আমরা প্রথমটার ক্ষেত্রে ধরে নিলাম আমাদের অফসেট অ্যাড্রেস হচ্ছে x, দ্বিতীয়টার ক্ষেত্রে ধরে নিলাম আমাদের অফসেট অ্যাড্রেস হচ্ছে y। তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া আছে যেটা হচ্ছে এখানে 20 বিটের। এখন আমাদের কাজ হচ্ছে এই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আমাদের অফসেট অ্যাড্রেসটা ক্যালকুলেট করা। জাস্ট কিছুই করতে হবে না, সেগমেন্ট অ্যাড্রেসকে যে আমরা শিফট করেছি এটা থেকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস থেকে যেটা দেওয়া আছে এটা থেকে আমাদের শিফট করা সেগমেন্ট অ্যাড্রেসটা বিয়োগ দিতে হবে। এটা করলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। দুটো ক্ষেত্রেই সেম, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা সেম, জাস্ট আমাদের শিফট করা যে সেগমেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেটি বিয়োগ করলেই আমরা ফাইনালি আমাদের অফসেট অ্যাড্রেস পেয়ে যাব। তো তোমাদের অফসেট অ্যাড্রেসটা 16 বিটের, আমি একটু আগেই বলেছি। তাহলে 16 বিট মানে হচ্ছে হেক্সাডেসিমালে এটা 4টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি হেক্সাডেসিমালে এখানে একটি ডিজিট রয়েছে, তাহলে আমি বাম পাশে 3টি শূন্য লিখে দিব। সেম ভাবে এখানে দেখতে পাচ্ছি 3টি ডিজিট রয়েছে হেক্সাডেসিমালে, তাহলে বাম পাশে আমি একটি এক্সট্রা 0 লিখে দিব। তাহলে এই এক্সাম্পলে মূলত আমরা দেখলাম যদি ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকে এবং আমাকে সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে সেখান থেকে অফসেট অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারি।
আমরা আরেকটি এক্সাম্পল দেখি। এখানে আমাদের কাছে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, দ্যাট মিনস 20 বিটের অ্যাড্রেসটি দেওয়া আছে, যেটা মেইন মেমোরি ফিজিক্যাল লোকেশন, এবং আমাকে অফসেট অ্যাড্রেসটি এবার দেওয়া আছে। এবার আমাকে বলা হয়েছে তুমি সেগমেন্ট অ্যাড্রেসটি বের করো। তাহলে আমরা আগের ফর্মুলাটা ইউজ করব, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস সমান সেগমেন্ট ইনটু 108, দ্যাট মিনস হচ্ছে সেগমেন্টকে 4 বিট বামে শিফট করতে হবে, তার সাথে আমাকে অফসেট যোগ করতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা সেগমেন্টের ফর্মুলাটা বের করতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস থেকে অফসেটকে বিয়োগ দেওয়া। তাহলে আমরা ওই কাজটি করব, হেক্সাডেসিমাল সিস্টেমে আমরা বিয়োগ করলাম। এবার যেহেতু হচ্ছে 4 বিট বামে শিফট করা মানে হচ্ছে লাস্টে একটা এক্সট্রা জিরো অ্যাড করা, সেম ভাবে সেগমেন্ট অ্যাড্রেস বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 4 বিট ডানে শিফট করতে হবে, বা আমি যদি সহযোগিতায় বলি এটাকে আমাদের নিচে আনতে হবে। তার মানে হচ্ছে আমরা মূলত ভাগ করতে চাচ্ছি 10h দিয়ে। তাহলে আমাদের সহজ উপায় হচ্ছে তুমি জাস্ট 4 বিট ডানে শিফট করে দিবে। তাহলে এবার তোমাকে রাইট শিফট করতে হবে, আগে তুমি করেছিলে লেফট শিফট। তাহলে 4 বিট ডানে শিফট করা মানে হচ্ছে লাস্টের যে কোনো একটা ডিজিটকে বাদ দিয়ে দেওয়া, একই কথা। তাহলে আমাদের সেগমেন্ট অ্যাড্রেসটা দাঁড়াচ্ছে 75008। তাহলে এই ম্যাথে আমরা দেখলাম ফিজিক্যাল অ্যাড্রেস এবং অফসেট যদি আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সেগমেন্ট অ্যাড্রেসটা সহজে ক্যালকুলেট করতে পারি। এখানে তোমাদের জন্য একটা এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা বাসায় ট্রাই করবে, যদি প্রবলেম ফেস করো আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এখন আসি যে সেগমেন্ট অ্যাড্রেসকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। মূলত 5 ভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। প্রথম রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় ফুলি ওভারল্যাপড সেগমেন্ট। এই ধরনের সেগমেন্টের ক্ষেত্রে যেমন এখানে যদি খেয়াল করো, সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস এবং এন্ডিং অ্যাড্রেস সেম। সেগমেন্ট 2 এবং সেগমেন্ট 3 এর জন্য স্টার্টিং লোকেশন মেমোরির এবং এন্ডিং লোকেশন সেম। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেমোরি। আমরা যদি এটার সাপেক্ষে চিন্তা করি তাহলে তাদের স্টার্টিং লোকেশন এবং এন্ডিং লোকেশন সেম। তাহলে এই ধরনের সেগমেন্টকে আমরা বলবো ফুলি ওভারল্যাপ সেগমেন্ট। এবার আসি যে পার্শিয়াল ওভারল্যাপ সেগমেন্ট বলতে কি বোঝায়। আমরা যদি এই অংশটুকু নিয়ে আলোচনা করি মেমোরির, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানকার সেগমেন্ট 1 এবং এখানকার সেগমেন্ট 2, তাহলে আমরা দেখব মেমোরির কিছু অংশ ওভারল্যাপ হচ্ছে, পুরোটা না। আমি ওভারল্যাপ করা রিজনকে রেড কালার দিয়ে মার্ক করে দিলাম। এই রিজনটা হচ্ছে দুটো সেগমেন্টে ওভারল্যাপ আছে, কিন্তু আবার এই হোয়াইট পোর্শন গুলো ওভারল্যাপ নেই। এই ধরনের ওভারল্যাপ করা সিস্টেমকে আমরা বলে থাকি পার্শিয়ালি ওভারল্যাপ সেগমেন্ট। নেক্সট হচ্ছে ডিসজয়েন্ট সেগমেন্ট। যেমন হচ্ছে আমরা যদি সেগমেন্ট 2 এবং সেগমেন্ট 4 এর সাপেক্ষে চিন্তা করি তাহলে আমি দেখতে পাবো যে সেগমেন্ট 2 আর সেগমেন্ট 4 এর মাঝখানে এই রিজনটাতে কোনো ডাটা ওভারল্যাপ হয়নি বা মেমোরির ওভারল্যাপ হয়নি। এই ধরনের সেগমেন্টকে আমরা বলে থাকি ডিসজয়েন্টেড সেগমেন্ট, যেটা হচ্ছে আমাদের এখানে হাইলাইট করা হয়েছে। লাস্ট হচ্ছে আমাদের কন্টিগুয়াস সেগমেন্ট। কন্টিগুয়াস সেগমেন্ট বলতে বোঝায় যে দুটো সেগমেন্ট মেমোরিতে পাশাপাশি থাকবে, দ্যাট মিনস তাদের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, দুটো সেগমেন্ট পাশাপাশি মেমোরির অ্যাড্রেস ডিনোট করবে। তাহলে দুটো সেগমেন্ট যদি এরকম পাশাপাশি থাকে, কন্টিনিউয়াস একটা অ্যাড্রেস প্রোভাইড করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিগুয়াস সেগমেন্ট। নেক্সট আমরা আসি 8086 মাইক্রোপ্রসেসরের রেজিস্টার নিয়ে। মূলত 4 ধরনের রেজিস্টার আমরা এখানে দেখতে পাই। প্রথমগুলোকে বলা হচ্ছে জেনারেল রেজিস্টার, তারপর হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, পয়েন্টার এবং ইন্ডেক্স রেজিস্টার, সবার লাস্টে হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার। আমরা যদি ডিটেলসে যাই, আমাদের কাছে 8086 মাইক্রোপ্রসেসরে 4টি জেনারেল পারপাস রেজিস্টার রয়েছে। প্রথমটিকে বলা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট রেজিস্টার এবং যে কোনো অ্যারিথমেটিক লজিক বা ডাটা ট্রান্সফার অপারেশনের জন্য আমরা এই রেজিস্টারটিকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনেও এই রেজিস্টারটি আমরা ব্যবহার করি। ইনপুট আউটপুটের ক্ষেত্রেও আমরা এই রেজিস্টারকে ব্যবহার করি। একটু আগের স্লাইডে ফেরত আসি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো প্রতিটা রেজিস্টার হচ্ছে আমাদের 16 বিটের, যে কারণে ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত দেওয়া,
এবং প্রতিটা রেজিস্টারকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটা সেগমেন্টে ভাগ করেছে প্রতিটা রেজিস্টারকে। নিচের বা লোয়েস্ট সিগনিফিক্যান্ট 8 বিটকে বলা হচ্ছে, একটু লিখতে সমস্যা হচ্ছে, আমি এটা টেক্সট আকারে তোমাদেরকে টাইপ করে দিচ্ছি। তাহলে আমার লোয়েস্ট সিগনিফিক্যান্ট 8 বিটকে আমরা হচ্ছে এল দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে এএল, বিএল, সিএল, ডিএল এদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর হাইয়েস্ট সিগনিফিক্যান্ট 8 বিটকে আমরা এইচ দিয়ে ডিনোট করব। তাহলে আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট সিগনিফিক্যান্ট 8 বিট গুলো, আর এগুলো হচ্ছে আমাদের লোয়েস্ট সিগনিফিক্যান্ট 8 বিট গুলো। তাহলে প্রতিটা রেজিস্টার, জেনারেল রেজিস্টার যেগুলো, সেগুলোকে হচ্ছে এরকম 8 বিট করে ভাগ করা হয়েছে। লোয়েস্ট সিগনিফিক্যান্ট 8 বিটকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, হাইয়েস্ট সিগনিফিক্যান্ট 8 বিটকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এস রেজিস্টার হচ্ছে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার বা ডিফল্ট রেজিস্টার। এই রেজিস্টার হচ্ছে কোনো কিছু বলে দেওয়া হচ্ছে আমাদের বিএক্স রেজিস্টার বা বেজ ইন্ডেক্স রেজিস্টার। এই নেক্সট হচ্ছে আমাদের বিএক্স রেজিস্টার, যেটাকে আমরা বেস অ্যাড্রেস রেজিস্টারও বলে থাকি। এই ধরনের রেজিস্টার আমরা মূলত বেজ অ্যাড্রেসিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে বেজ অ্যাড্রেসিং করতে হয়। তৃতীয় যে রেজিস্টারটি রয়েছে এটাকে বলা হয়ে থাকে কাউন্ট রেজিস্টার। মূলত হচ্ছে লুপ অপারেশনের জন্য এই রেজিস্টারটি ব্যবহার করা হয়ে থাকে। দ্যাট মিনস লুপ কতবার চলবে সেই জিনিসটা আমরা কাউন্ট রেজিস্টারে সেভ করে থাকি। এছাড়াও আমরা শিফট বা রোটেট কত বিট করব সেটাও সিএক্স রেজিস্টারে ব্যবহার করা হয়ে থাকে। লাস্ট হচ্ছে ডাটা রেজিস্টার। এই রেজিস্টারটি মূলত হচ্ছে দুটি 8 বিট নাম্বারকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা জানি তার রেজাল্টটি হচ্ছে সর্বোচ্চ 16 বিট হয়। কিন্তু আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার যদি 16 বিট হয়, একটু ভুল বলেছি, ধরে নাও যে দুটি 16 বিট নাম্বার তুমি যোগ করতে চাচ্ছ, গুণ করতে চাচ্ছ, তাহলে 16 বিট দুটি নাম্বারকে গুণ করলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 32 বিট। কিন্তু আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে 16 বিট, তাহলে আমরা 32 বিট ডাটাকে 16 বিটে সেভ করতে পারবো না। তাহলে মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্য আমাদের এক্সট্রা আরো 16 বিট রাখতে হবে ডাটা। এই ধরনের ডাটা রাখার জন্য আমরা হচ্ছে ডাটা রেজিস্টারটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে এই কথাটি বলা আছে। আশা করি জেনারেল রেজিস্টারের কাজগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে পয়েন্টার এবং ইন্ডেক্স রেজিস্টার। প্রথম যে পয়েন্টারটি আমরা ব্যবহার করি বা ইন্ডেক্স রেজিস্টারটি ব্যবহার করি, এটাকে বলা হয় সোর্স ইন্ডেক্স রেজিস্টার। মূলত এই রেজিস্টারটি হচ্ছে ডাটা সেগমেন্টের অফসেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং স্ট্রিং প্রসেসিং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সোর্স ডিনোট করার জন্য এই পয়েন্টার রেজিস্টারটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা নেক্সট ক্লাসে যখন অ্যাড্রেসিং মোড দেখবো তখন এগুলো তোমাদের আরেকটু ক্লিয়ার বোঝা যাবে। নেক্সট হচ্ছে আমাদের ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। মূলত এটা হচ্ছে এক্সট্রা সেগমেন্টের অফসেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং স্ট্রিং প্রসেসিং ইনস্ট্রাকশনের ডেস্টিনেশন হিসেবে আমরা এই পয়েন্টার রেজিস্টারটিকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রথম দুটি হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার, পয়েন্টার রেজিস্টার নয়, আমি একটু ভুল বলে ফেলেছি। নিচের দুটি হচ্ছে আমাদের পয়েন্টার রেজিস্টার। বেস পয়েন্টার রেজিস্টার মূলত হচ্ছে আমাদের স্ট্যাক সেগমেন্টের সাথে ব্যবহার করা হয়ে থাকে। এটি দিয়ে মূলত আমরা হচ্ছে স্ট্যাকের অ্যাড্রেস অফসেট আকারে ক্যালকুলেট করি। তাহলে স্ট্যাক সেগমেন্টের অফসেট অ্যাড্রেসটিকে আমরা বেস পয়েন্টার বলতেছি। আর স্ট্যাক সেগমেন্টের আরেকটা এক্সট্রা পয়েন্টার রেজিস্টার থাকে যেটাকে হচ্ছে স্ট্যাক পয়েন্টার বলা হয় বা সংক্ষেপে এসপি বলা হয়। এই রেজিস্টারটির কাজ হচ্ছে স্ট্যাকের টপ এলিমেন্ট অলওয়েজ প্রোভাইড করা।
দ্যাট মিনস এটা যদি আমাদের স্ট্যাক হয়, আমরা জানি যে স্ট্যাক হচ্ছে লিফো সিস্টেম, তাহলে লাস্ট যেই ভ্যালুটা সেভ করা আছে এটাকে হচ্ছে আমরা স্ট্যাকের টপ বলছি। তাহলে স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে অলওয়েজ স্ট্যাকের টপ এলিমেন্টটাকে চিহ্নিত করা। নেক্সট হচ্ছে আমাদের সেগমেন্ট রেজিস্টার। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 8086 এ 4 ধরনের সেগমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। প্রথম সেগমেন্ট রেজিস্টারটি হচ্ছে পুট সেগমেন্ট রেজিস্টার। এটি মূলত মেমোরির কোন লোকেশনে কারেন্ট প্রোগ্রামটি স্টোর করা আছে সেটিকে আইডেন্টিফাই করে। এরপর হচ্ছে ডাটা সেগমেন্ট। এখানে মূলত আমরা ভেরিয়েবল গুলোকে কোথায় স্টোর করে রেখেছি মেমোরির, ভেরিয়েবল বলতে যেই ভেরিয়েবল গুলো আমরা প্রোগ্রামে ইউজ করব সেই ডিক্লেয়ার করা ভেরিয়েবল গুলো কোথায় সেভ করে রাখা আছে সেটি হচ্ছে ডাটা সেগমেন্টে স্টোর করা থাকে। আর এক্সট্রা সেগমেন্ট আমরা স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য ইউজ করি, অথবা যেখানে ডাটা সেগমেন্টের ডাটা আমাদের জন্য এনাফ না, তখন এক্সট্রা মেমোরির জন্য আমরা এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে। আর স্ট্যাক সেগমেন্ট হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরিকে ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া একটা স্পেশাল পারপাস রেজিস্টার রয়েছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে, সেটিকে আমরা বলে থাকি ইনস্ট্রাকশন পয়েন্টার। মূলত হচ্ছে আমাদের নেক্সট ইনস্ট্রাকশন কোথা থেকে এক্সিকিউট করবে সেই অ্যাড্রেসটি আমাদের স্ট্যাক পয়েন্টারে সরি ইনস্ট্রাকশন পয়েন্টারে সেভ করা থাকে। এবং আমরা ক্লাসের কিছুক্ষণ আগে আমরা দেখেছি কিভাবে ইনস্ট্রাকশন পয়েন্টার এবং কোড সেগমেন্টের অ্যাড্রেস থেকে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে হয়। সুতরাং আইপি অলওয়েজ হচ্ছে আমাদের কোড সেগমেন্টের সাথে ব্যবহার করা হয়ে থাকে। আজকের দিনে আমাদের লাস্ট টপিক হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। মূলত 8086 এ একটি 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে। আমি যদি তোমাদেরকে একটু রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে সেই ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টার আমাদেরকে মাইক্রোপ্রসেসরের অপারেশন সম্পর্কে ধারণা দেয়। এই অপারেশনে যদি কোনো ধরনের ত্রুটি থাকে বা কোনো এক্সট্রা ইনফরমেশন যদি ইউজারকে প্রোভাইড করতে চায়, ইউজার না ঠিক প্রোগ্রামারকে প্রোভাইড করতে চায়, তাহলে হচ্ছে আমাদের এই ফ্ল্যাগ রেজিস্টারটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটি 16 বিটের। এখানে কিছু বিট ব্যবহার করা হয় না, যেগুলো আমরা রেড কালার দিয়ে ইন্ডিকেট করেছি। এই বিটগুলো আমাদের আসলে কোনো কাজে আসে না। এখানে এই বিটগুলো দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে প্রথমত হচ্ছে আমাদের কাছে 6টা 1 বিটের ফ্ল্যাগ রয়েছে। আমি যদি তোমাদের এই চিত্রে আইডেন্টিফাই করে দিই, আমি তোমাদেরকে গ্রিন কালার দিয়ে আইডেন্টিফাই করে দিচ্ছি। উপরের 5টা এবং লাস্টের যে ফ্ল্যাগটা রয়েছে। তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের এই 6টি ফ্ল্যাগ হচ্ছে সিঙ্গেল বিটে, এবং এরা হচ্ছে মূলত আমাদের অ্যারিথমেটিক বা লজিক অপারেশনের বিভিন্ন সম্পর্কে বিভিন্ন এক্সট্রা তথ্য দিয়ে থাকে। তো প্রথমে আসি আমাদের ক্যারি ফ্ল্যাগ রেজিস্টারে। মূলত হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাগ রেজিস্টার গুলোর ডেসক্রিপশন দেওয়া আছে, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। ক্যারি ফ্ল্যাগ হচ্ছে মূলত আমরা যখন দুটি সংখ্যা যোগ করি, যেমন সাপোজ মনে করো 255 সাথে তুমি 9 যোগ করতে চাচ্ছ, এবং তুমি যে রেজিস্টার গুলো ইউজ করতেছো সেগুলো হচ্ছে 8 বিটের রেজিস্টার। তাহলে ক্যারি ফ্ল্যাগটি হচ্ছে, আমরা জানি যে 8 বিটের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255, যেটা 8 বিটে রাখা যায়। এখন তুমি যদি এর সাথে অন্য কিছু অ্যাড করো, তাহলে সেই ডাটাটি আর 8 বিটে রাখা যাচ্ছে না। তাহলে তোমার ক্যাপাসিটি যদি কখনো শেষ হয়ে যায়, তোমার যা তুমি স্টোর করতে পারো তার থেকে যদি বড় কোনো ভ্যালু স্টোর করতে চাও বা বড় কোনো ভ্যালু চলে আসে, তখন হচ্ছে আমাদের এই ক্যারি ফ্ল্যাগটা সেট হয়ে যাবে। দ্যাট মিনস আমরা তখন ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হিসাবে 1 পাবো এখানে। আর অন্যান্য সকল ক্ষেত্রে আমরা ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা 0 পাবো। আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে আনসাইন্ড অপারেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। দ্যাট মিনস নাম্বার গুলোর সাইন নিয়ে যদি আমাদের কোনো মাথা ব্যথা না থাকে বা সাইন গুলোকে যদি আমরা কেয়ার না করি, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যারি ফ্ল্যাগটা আমাদের জেনারেট হবে। নেক্সট হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগটা হচ্ছে এরকম, যদি তোমার কোনো একটা অপারেশনের রেজাল্ট এরকম আসে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে নাম্বার অফ 1 এর সংখ্যা হচ্ছে জোড়, দ্যাট মিনস এটা হচ্ছে ইভেন, এটাকে আমরা বলি ইভেন প্যারিটি। যদি নাম্বার অফ 1 এর সংখ্যা ইভেন হয়, তাহলে আমরা যদি এখানে দেখি প্যারিটি ফ্ল্যাগে,
তাহলে যখন ইভেন হবে তখন হচ্ছে এটা সেট হবে, সেট হওয়া মানে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালুটা 1 হয়ে যাবে। আর আমাদের কাছে যে রেজাল্টটা আছে সেটার যদি নাম্বার অফ ওয়ানের সংখ্যা অড হয়, যেমন হচ্ছে আমাদের রেজাল্টটা যদি এরকম হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ ওয়ানের সংখ্যা অড, এই ধরনের প্যারিটিকে বলা হয় অড প্যারিটি। এই সকল ক্ষেত্রে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালুটা 0 আসবে। আশা করি তোমরা প্যারিটি ফ্ল্যাগ জিনিসটা কি এটা ধরতে পেরেছো। নেক্সট যে ফ্ল্যাগটি রয়েছে এটাকে বলা হয় অক্সিলারি ফ্ল্যাগ। মূলত হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ আর অক্সিলারি ফ্ল্যাগ সেম জিনিসই রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস হচ্ছে ক্যাপাসিটির থেকে বড় কোনো ডাটা যদি আমাদের রেজাল্টের অপারেশন আকারে চলে আসে তখন হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগটা সেট হবে। কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক্যালি শুধুমাত্র বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল অপারেশনের জন্য ব্যবহার করা হয়। তোমরা যদি বিসিডি সম্পর্কে না জানো তোমরা নেটে সার্চ দিতে পারো, এটাকে বাইনারি কোডেড ডেসিমাল বলা হয়। মূলত এই বিসিডি অপারেশনের জন্য যদি কোনো ক্যারি জেনারেট হয় সেটাকে অক্সিলারি ফ্ল্যাগ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। নেক্সট হচ্ছে আমাদের কোনো অ্যারিথমেটিক অপারেশনের ভ্যালু যদি 0 চলে আসে তাহলে এই 0 ফ্ল্যাগটা আমরা 1 সেট করি। কোনো ফ্ল্যাগ সেট করা মানে হচ্ছে তার ভ্যালু 1 আকারে রিপ্রেজেন্ট করা, আর রিসেট বা ক্লিয়ার করা মানে হচ্ছে তার ভ্যালু 0 আকারে রিপ্রেজেন্ট করা। তাহলে 0 ফ্ল্যাগ সেট হবে যখন আমাদের অপারেশনের রেজাল্ট 0, আর রিসেট বা ক্লিয়ার হবে যদি অপারেশনের রেজাল্ট 0 না হয়। নেক্সট আসি সাইন ফ্ল্যাগে। যদি তোমার অপারেন্ডের ভ্যালু পজিটিভ হয় তাহলে হচ্ছে সাইন ফ্ল্যাগের ভ্যালু আমরা 0 পাবো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা 1 পাবো, যেখানে সেটি লেখা আছে। এটা সেট হবে যদি আমাদের, সরি আমি ভুল বলছি, এটা হচ্ছে 0 ফ্ল্যাগের, আমরা সাইন ফ্ল্যাগের এখানে যাচ্ছি। এটা সেট হবে যদি হচ্ছে আমাদের রেজাল্টের ভ্যালু নেগেটিভ হয় অপারেশনের, এবং এটা ক্লিয়ার হবে বা রিসেট হবে যদি রেজাল্টের ভ্যালু নন নেগেটিভ বা পজিটিভ হয়। এটা হচ্ছে আমাদের সাইনের ফ্ল্যাগ। এরপর হচ্ছে আমাদের লাস্ট যেটা সিঙ্গেল ফ্ল্যাগ সেটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। মূলত এটাও ক্যাপাসিটির চেয়ে যদি আমাদের ডাটা এক্সিট করে বা ক্যাপাসিটির থেকে বাইরে চলে যায় সেই ক্ষেত্রে এই ফ্ল্যাগটা সেট হবে। কিন্তু এটার সাথে ক্যারি ফ্ল্যাগের ডিফারেন্স হচ্ছে, আমি একটু লিখে দিই ব্র্যাকেটে, ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে আনসাইন্ড এর জন্য, দ্যাট মিনস আনসাইন্ড অপারেশনের জন্য ক্যারি ফ্ল্যাগ সেট হবে, আর ওভারফ্লো ফ্ল্যাগটা হচ্ছে বেসিক্যালি সাইন্ড অপারেশনের জন্য সেট হবে। তাহলে এখানে ওভারফ্লো বা ক্যাপাসিটি যদি আমাদের ক্রস করে, তিনটা ফ্ল্যাগ হচ্ছে সেম টাইপের কাজ করে, কিন্তু তিনটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ক্যারি ফ্ল্যাগ হচ্ছে আনসাইন্ড এর জন্য সেট হয়, অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে বিসিডির জন্য সেট হয়, আর ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে সাইন্ড নাম্বারের জন্য সেট হয়। তাহলে তিনটা জিনিস একই জিনিস রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে এমন কোনো ডাটা আমাদের রেজাল্ট আকারে এসেছে যেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটির চেয়ে বেশি, ক্যাপাসিটির লিমিটকে ক্রস করতেছে। তাহলে এই ধরনের সিগন্যালের জন্য আমাদের এই তিনটা ফ্ল্যাগ সেট হয়। তুমি কোন টাইপের ডাটা নিয়ে কাজ করতেছো তার উপর ভিত্তি করে এই তিনটা ফ্ল্যাগের যে কোনোটাই সেট হতে পারে। আমাদের আর তিনটি ফ্ল্যাগ আলোচনার বাকি রয়েছে। একটি হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, একটি হচ্ছে ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ, আর একটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। প্রথমে আসি ট্র্যাপ ফ্ল্যাগে। মূলত যদি প্রোগ্রামার কোনো কোডকে ডিবাগ মোডে রান করতে চায়, দ্যাট মিনস হচ্ছে একটা করে স্টেপ, এটাকে স্টেপ ওয়াইজ অপারেশনও বলে, মানে একটা করে স্টেপ এক্সিকিউট করবে তারপর প্রোগ্রাম হল্ট হয়ে থাকবে যাতে আমরা ডিবাগ করতে পারি ওই স্টেপে সবকিছু ঠিকভাবে কাজ করছে কিনা। এই ধরনের অপারেশনের জন্য আমরা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগটাকে সেট করে দিই। মূলত ট্র্যাপ ফ্ল্যাগটাকে আমরা তখনই সেট করব যদি কেউ ডিবাগ করার জন্য প্রোগ্রামটিকে স্টেপ ওয়াইজ রান করতে চায়। দ্যাট মিন্স একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে তারপর প্রোগ্রামটি হল্ট হয়ে থাকবে। এছাড়াও আমাদের আরও দুটি ফ্ল্যাগ রয়েছে। একটি হচ্ছে ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগ। আমরা যদি কোনো এক্সটার্নাল ইন্টারাপ্ট সাপোর্ট করাতে চাই সেক্ষেত্রে আমাদের ইন্টারাপ্ট এনেবল ফ্ল্যাগটি সেট করে দিতে হবে।
আর যখন আমাদের এই ইন্টারাপ্ট দরকার নেই সাপোর্ট করানো, তখন আমরা এখানে ফ্ল্যাগটিকে রিসেট বা 0 করে দিব। লাস্ট ফ্ল্যাগটি হচ্ছে আমাদের ডিরেকশন ফ্ল্যাগ, সেটা হচ্ছে ডাটার ভ্যালু কি অটোমেটিক্যালি অ্যাড্রেস ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে, সেই জিনিসটি হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে মনে করো আমাদের কাছে 5টা ডাটা রয়েছে, তাহলে প্রথম ডাটাটি হচ্ছে 0 থাকে, তারপর 1 থাকে, তারপর 2 থাকে, 3 থাকে, 4 থাকে। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিংয়ের সিস্টেম। তো ধরে নাও যে আমাদের কারেন্ট মার্কারটি 2তে রয়েছে। এখন আমরা ডাটাটিকে এই ডিরেকশনও রিড করতে পারি, এই ডিরেকশনও রিড করতে পারি। যদি সহজভাবে বলি, ইন্ডেক্সের ভ্যালু অটো ডিক্রিমেন্টও করতে পারি অথবা ইন্ডেক্সের ভ্যালু অটো ইনক্রিমেন্টও করতে পারি। তাহলে ডান পাশে গেলে ডিক্রিমেন্ট হচ্ছে, বাম পাশে গেলে ইনক্রিমেন্ট হচ্ছে। এখন তুমি কি ডিক্রিমেন্ট করতে চাচ্ছ না ইনক্রিমেন্ট করতে চাচ্ছ ইন্ডেক্সের ভ্যালুটাকে, সেই জিনিসটি হচ্ছে আমরা ডিরেকশন ফ্ল্যাগ দিয়ে সেট করতে পারি। যদি আমাদের ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু সেট করা হয়ে থাকে, দ্যাট মিন্স আমরা যদি 1 দিই তাহলে হচ্ছে এটা অটো ইনক্রিমেন্ট হবে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের লেফট সাইডে যেতে থাকবে। আর যদি আমরা ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু 0 করে দিই বা ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের ডিক্রিমেন্ট হতে থাকবে, যেটাকে আমরা বলতেছি যে তোমার রাইট সাইডে যাওয়া। দ্যাট মিন্স 2 থেকে শুরু হলে প্রথমবার ডিক্রিমেন্ট হয়ে 1 হবে, তারপর 0 হবে। আর যদি ডিরেকশন ফ্ল্যাগটা আমাদের সেট করা থাকে, দ্যাট মিন্স হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগে যদি আমাদের 1 পাস করা হয়, তাহলে আমাদের প্রথমে 2 থাকলে সেটা ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, তারপর ইনক্রিমেন্ট হয়ে 4 হবে, এভাবে চলতে থাকবে। এটি হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগের মেইন কাজ, যে ডাটা আমাদের কোন ডিরেকশনে আগাবে, সেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে নাকি অটো ডিক্রিমেন্ট হবে, সেই জিনিসটা আমরা ডিরেকশন ফ্ল্যাগ দিয়ে সেট করে দিতে পারি। তো আজকের লেকচারটি তোমাদের একটু লেন্দি হয়ে গেল, আশা করি মোটামুটি লেকচারটি সবাই বুঝতে পেরেছো। যদি লেকচার রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা লাইভ ক্লাসে এসে আমাকে বলতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।